সবাইকে স্বাগত জানাচ্ছি পুষ্টিবিজ্ঞানের একদম নতুন একটা জগতে। ভাবুন তো, আমাদের খাবার আর জিনের মধ্যে যদি একটা কথোপকথন চলে, আর সেই কথাই যদি আমাদের স্বাস্থ্যের ভবিষ্যৎ ঠিক করে দেয়। হ্যাঁ, এটাই হলো নিউট্রিজেনোমিক্স, মানে পার্সোনালাইজড ডায়েটের একদম নেক্সট লেভেল। চলুন আজ আমরা দেখি এই সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্ট কিভাবে আমাদের চিকিৎসার পুরো ধারণাটাই বদলে দিচ্ছে। দেখুন, প্রায়ই বলা হয় ডিএনএ নাকি আমাদের ভাগ্য ঠিক করে দেয়, কিন্তু সত্যিটা হলো এটা পুরোপুরি ঠিক না। আমাদের জিন হয়তো স্বাস্থ্যের একটা ব্লুপ্রিন্ট বা নকশা তৈরি করে দেয়, কিন্তু এটাই শেষ কথা নয়। আমাদের খাদ্যাভ্যাস, মানে আমরা যা খাই, সেটা কিন্তু একটা অংশম শক্তিশালী ফ্যাক্টর, যাই নকশাকে বদলে দিতে পারে। তার মানে কি দাঁড়াচ্ছে? এর মানে হলো সঠিক পুষ্টি দিয়ে আমরা আমাদের জেনেটিক দুর্বলতাগুলোকে পাশ কাটিয়ে যেতে পারি, আর আমাদের স্বাস্থ্যে একটা বড়সড় পজিটিভ পরিবর্তন আনতে পারি। একবার ভেবে দেখুন তো, কি হবে যদি একটা ডায়েটকে ওষুধের মতো করে একদম নিখুঁতভাবে প্রেসক্রাইব করা যায়। ঠিক এই প্রশ্নটা নিয়ে কিন্তু আমাদের আজকের আলোচনা। আমরা দেখব কিভাবে জেনেটিক ইনফরমেশন ব্যবহার করে বিভিন্ন ক্রনিক বা দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধের জন্য একদম স্পেসিফিক এভিডেন্স বেসড নিউট্রিশনাল অ্যাডভাইস দেওয়া সম্ভব হচ্ছে। তো আজকের এই আলোচনায় আমরা মূলত 4টি প্রধান বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে দেখব কার্ডিওভ্যাসকুলার হেলথ, মানে জিন আর ডায়েটের সম্পর্কটা। এরপর টাইপ 2 ডায়াবেটিস, যেখানে ইনসুলিন রেজিস্ট্যান্সকে টার্গেট করা হয়। তারপর আছে কিডনি রোগ আর জেনেটিক ডিফেন্স। আর সবশেষে স্থূলতা, যেখানে আমরা ক্যালোরি কাউন্টিংয়ের বাইরে গিয়েও ভাবব। আচ্ছা, তাহলে চলুন শুরু করা যাক কার্ডিওভাস্কুলার স্বাস্থ্য দিয়ে। আমরা দেখব হার্টের রোগের জেনেটিক ঝুঁকি কমাতে ডায়েট কিভাবে সাহায্য করতে পারে, কিভাবে এটা আমাদের হৃৎপিণ্ডকে সুরক্ষিত রাখতে পারে, এমনকি যদি আমাদের জিনে কোনো ঝুঁকি থেকেও থাকে। একটা খুব ইন্টারেস্টিং উদাহরণ দিই, এপিও E4 অ্যালিল। যাদের শরীরে এই জেনেটিক ভ্যারিয়েন্টটা থাকে, তাদের এলডিএল, মানে যাকে আমরা খারাপ কোলেস্ট্রল বলি, সেটা বাড়ার ঝুঁকি অনেক বেশি থাকে। কিন্তু মজার ব্যাপার হলো, গবেষণা বলছে যে তারা যদি কম স্যাচুরেটেড ফ্যাটযুক্ত ডায়েট ফলো করে, মানে ধরুন রেড মিট বা মাখনের মতো খাবার এড়িয়ে চলে, তাহলে কিন্তু তাদের কোলেস্ট্রলের লেভেলটা খুব ভালোভাবে কন্ট্রোলে রাখা যায়। এটা জিন আর ডায়েটের মধ্যেকার সম্পর্কের একটা পারফেক্ট ক্লিনিক্যাল এক্সাম্পল, তাই না? চলুন এবার একটু ভেতরের মেকানিজমে যাই। পিপিআর আলফা নামটা একটু কঠিন শোনালেও এটাকে আপনি ভাবতে পারেন আমাদের শরীরের ফ্যাট মেটাবলিজমের একটা মাস্টার সুইচের মতো। যখন এই সুইচটা অন করা হয়, আমাদের শরীর তখন ফ্যাট বার্ন করতে শুরু করে, মানে ফ্যাট পোড়াতে শুরু করে। আর এর সরাসরি প্রভাব পড়ে আমাদের রক্তে থাকা ট্রাইগ্লিসারাইডের মাত্রার উপর। প্রশ্ন হলো, এই সুইচটা অন হয় কিভাবে? উত্তরটা কিন্তু আমাদের খাবারের মধ্যেই আছে। ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, যেমন ধরুন স্যামন বা টুনা মাছ। এই মাছ থেকে পাওয়া ওমেগা-3 আমাদের লিভারের কোষে গিয়ে সরাসরি ওই বিপিআর আলফা সুইচটাকে অন করে দেয়। ফলাফল, ফ্যাট বার্নিং বেড়ে যায় আর রক্তে ট্রাইগ্লিসেরাইডের লেভেল কমতে শুরু করে। যাদের জেনেটিক্যালি হাই ট্রাইগ্লিসেরাইডের ঝুঁকি আছে, তাদের জন্য এটা একটা অসাধারণ টার্গেটেড নিউট্রিশনাল স্ট্র্যাটেজি। এই টেবিলটা দেখুন, দারুণ একটা সামারি। এখানে দেখা যাচ্ছে মেডিটেরেনিয়ান বা ভূমধ্যসাগরীয় ডায়েট কিভাবে একাই অনেকগুলো জেনেটিক ঝুঁকির বিরুদ্ধে কাজ করে। যেমন অ্যাপোএ E4 এর জন্য দায়ী হাই কোলেস্টেরলকে কন্ট্রোল করছে ওমেগা-3 আর মোনোস্যাচুরেটেড ফ্যাট। আবার ধরুন IL-6 বা সিআরপি ভ্যারিয়েন্টের কারণে যে সিস্টেমিক ইনফ্লামেশন হয়, মানে পুরো শরীরে একটা দীর্ঘমেয়াদী প্রদাহ, সেটার বিরুদ্ধে লড়ছে অলিভ অয়েল আর শাকসবজিতে থাকা পলিফেনল আর অ্যান্টিঅক্সিডেন্ট। মানে একটা ডায়েটেই কতগুলো সমস্যার সমাধান। বেশ, কার্ডিওভ্যাসকুলার হেলথ তো গেল। এবার আমরা আমাদের দ্বিতীয় টপিকে আসি, টাইপ 2 ডায়াবেটিস বা TDM। এখানে আমরা ফোকাস করব ইনসুলিন রেজিস্ট্যান্সের উপর। দেখব এর পেছনের জেনেটিক কারণগুলো কি এবং ডায়েটের মাধ্যমে কিভাবে এর মোকাবেলা করা যায়। TCFL2, এটা টাইপ 2 ডায়াবেটিসের জন্য অন্যতম একটা বড় জেনেটিক রিস্ক ফ্যাক্টর। যাদের এই জিন ভ্যারিয়েন্টটা থাকে, তাদের শরীর থেকে ইনসুলিন ঠিকমতো বেরোতে পারে না। কিন্তু এরও সমাধান আছে। একটা হাই ফাইবার আর লো গ্লাইসেমিক ইন্ডেক্স ডায়েট, মানে যে খাবারগুলোর রক্তে সুগার ধীরে ধীরে ছাড়ে, সেই খাবারগুলো গ্লুকোজ অ্যাবজর্পশনকে স্লো করে দেয়। ফলে ব্লাড সুগার হঠাৎ করে বেড়ে যাওয়ার ঝুঁকি অনেক কমে যায়। এবার আসি আর একটা ইন্টারেস্টিং মলিকিউলের কথায়, AMK। এটাকে বলা হয় আমাদের শরীরের সেলিউলার এনার্জি সেন্সর, মানে সেলের ভেতর শক্তির পরিমাণ মাপার যন্ত্র। যখন এই MK অ্যাক্টিভেট হয়, তখন আমাদের কোষগুলো রক্ত থেকে গ্লুকোজ নিতে আরও দক্ষ হয়ে ওঠে। মজার ব্যাপার হলো, এর এফেক্টটা অনেকটা ব্যায়াম করার মতো। তো এই AMPK অ্যাক্টিভেট হয় কিভাবে? পুরো প্রক্রিয়াটা শুরু হয় আমাদের অন্ত্র থেকে। আমরা যখন ফাইবারযুক্ত খাবার খাই, আমাদের অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়াগুলো সেই ফাইবারকে ভেঙে শর্ট চেন ফ্যাটি অ্যাসিড বা SCFA তৈরি করে। এই SCFA গুলোই তখন AMPK পাথওয়েটাকে চালু করে দেয়।
আর তার ফলে আমাদের গ্লুকোজ মেটাবলিজম আরও ভালো হয়। দারুণ একটা সিস্টেম, তাই না? তাহলে কোন কোন খাবার খেলে এই উপকারী এএমপিকে পাথওয়েটা অ্যাক্টিভেট হতে পারে? লিস্টটা বেশ সহজ, যেমন বিভিন্ন ধরনের বেরি, গ্রিন টি, হাই ফাইবার শস্য, নানা রকম বাদাম আর অ্যাভোকাডো। এই খাবারগুলোকে ডায়েটে রাখলে বেশ ভালো ফল পাওয়া যায়। আচ্ছা, এবার আমাদের আলোচনার ফোকাসটা একটু সরাই, কথা বলবো কিডনি রোগ নিয়ে। আমরা দেখব কিডনিকে সুরক্ষিত রাখতে, বিশেষ করে জেনেটিক ঝুঁকি থাকলে ডায়েট কিভাবে একটা ডিফেন্স মেকানিজম হিসেবে কাজ করতে পারে। APOL1 এই জিন ভেরিয়েন্টটা কিন্তু ক্রনিক কিডনি ডিজিজ বা সিকেডি এর একটা বড় রিস্ক ফ্যাক্টর। যাদের এই ঝুঁকিটা আছে তাদের জন্য দুটো ডায়েটারি স্ট্র্যাটেজি খুব গুরুত্বপূর্ণ। এক, কম সোডিয়াম খাওয়া, কারণ এটা ব্লাড প্রেশার কন্ট্রোল করে, কিডনির ড্যামেজ কমায়। আর দুই, অ্যানিম্যাল প্রোটিনের বদলে প্ল্যান্ট বেসড প্রোটিন খাওয়া। এটা গ্লোমেরুলার হাইপারফিল্ট্রেশন কমায়, মানে কিডনির যে ছাঁকনিগুলো আছে সেগুলোর ওপর অতিরিক্ত চাপ পড়তে দেয় না। আর একটা উদাহরণ দেখি, GSTM1 আর GSTT1 এই জিনগুলো যদি কারোর শরীরে ডিলিটেড থাকে বা না থাকে, তাহলে তার শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট ডিফেন্স সিস্টেমটা দুর্বল হয়ে পড়ে, মানে শরীরকে ক্ষতিকার ফ্রি র্যাডিক্যাল থেকে বাঁচানোর ক্ষমতা কমে যায়। আর এই জেনেটিক ঘাটতিটা পূরণ করার জন্য অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর খাবার খুব দরকার, যেমন ব্রোকলি, ফুলকপির মতো ক্রুসিফেরাস সবজি আর ভিটামিন সি ও ই সমৃদ্ধ খাবার। এবং আমাদের আজকের আলোচনার শেষ টপিক হল স্থূলতা বা ওবেসিটি। তবে এখানে আমরা শুধু ক্যালোরি ইন ক্যালোরি আউটের মতো সহজ হিসেবের বাইরে যাব। আমরা দেখব আমাদের জিন কিভাবে ক্ষুধা, পেট ভরার অনুভূতি আর শরীর কতটা শক্তি খরচ করবে এই সব কিছু নিয়ন্ত্রণ করে। এফটিও ওবেসিটির সাথে জড়িত সবচেয়ে পরিচিত জিনগুলোর মধ্যে একটা হলো এটা। এই জিনটা কি করে? এটা ক্ষুধা বাড়িয়ে দেয় আর পেট ভরার অনুভূতি বা তৃপ্তি কমিয়ে দেয়। তাহলে এর সমাধান কি? সমাধানটা হলো এমন ডায়েট যা ঠিক এর উল্টো কাজটা করে, মানে হাই প্রোটিন আর হাই ফাইবার ডায়েট। এই খাবারগুলো সরাসরি জিনের এই প্রভাবটাকে কাউন্টার করে, কারণ এগুলো অনেকক্ষণ পেট ভরা রাখে আর ক্ষুধা নিয়ন্ত্রণে সাহায্য করে। এবার আসি আরেকটা জিন ভ্যারিয়েন্টের কথায়, MC4R। এটা আবার একটু অন্যভাবে কাজ করে। এটা সরাসরি আমাদের মস্তিষ্কের তৃপ্তির সিগন্যালটাকেই দুর্বল করে দেয়। এর ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা তৈরি হয়। তো এক্ষেত্রে শুধু কি খাচ্ছি সেটার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো কিভাবে খাচ্ছি, মানে একটা স্ট্রাকচার্ড রুটিন, নির্দিষ্ট সময়ে খাওয়া আর পোর্শন কন্ট্রোল। এই আচরণগত বা বিহেভিয়ারাল অ্যাপ্রোচগুলো অনেক বেশি কাজে দেয়, কারণ শরীরের ভেতরের সিগন্যাল যখন দুর্বল তখন বাইরের নিয়মকানুন দিয়ে সেটাকে কন্ট্রোল করতে হয়। তো এতক্ষণ আমরা যা কিছু আলোচনা করলাম, কার্ডিওভ্যাসকুলার ডিজিজ থেকে শুরু করে ওবেসিটি পর্যন্ত, সবকিছুকে যদি আমরা একসাথে করি তাহলে কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে একটা পার্সোনালাইজড নিউট্রিশনাল ব্লুপ্রিন্ট। আর এটাই কিন্তু পুষ্টিবিজ্ঞানের ভবিষ্যৎ, যেখানে আর কোনো অনুমান নয়, একদম ডেটা ড্রিভেন স্পেসিফিক পরামর্শ দেওয়া সম্ভব হবে। আর এই ছবিটাতেই কিন্তু পুরো আলোচনার সারমর্মটা লুকিয়ে আছে। আমাদের স্বাস্থ্য আসলে একটা জটিল ইন্টারঅ্যাকশনের ফল। একদিকে আমাদের জিন, অন্যদিকে আমাদের ডায়েট, আর তার সাথে আমাদের পারিপার্শ্বিক পরিবেশ। এই তিনটের মধ্যেকার যে বোঝাপড়া, সেটাই আমাদের ভালো থাকা বা না থাকাটা ঠিক করে দেয়। আর শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই। জেনেটিক টেস্টিং তো দিন দিন আরও সহজলভ্য হচ্ছে, তাই না? তাহলে কি আমরা এমন একটা ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি যেখানে প্রত্যেকটা মানুষের জন্য তার ডিএনএ অনুযায়ী একটা আলাদা মেল প্ল্যান তৈরি করা হবে? আর সেটাই কি হয়ে উঠবে আমাদের চিকিৎসার নতুন স্ট্যান্ডার্ড? ব্যাপারটা কিন্তু ভাবার মতো।